দান করে দাও সাইয়্যিদুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব যুগ্ম আহ্বায়ক জনাব হারুনুর রশিদ হারুন, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আলম সাইফুল ইসলাম, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক রিটন মাহমুদ, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক এস.কে সিকান্দার কাদের, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিলু, উপস্থিত আছেন সাইদুর রহমান মিন্টু আমাদের যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরে নিয়োজিত, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মকবুল খান টিপু, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যবৃন্দ, তার মধ্যে জনাব ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, শেখ মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফুল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল, কে.এম. জুবাইর এজাজ, আকবর হোসেন নান্টু, সাইদ হাসান মিন্টু, ওমর নবী বাবু, সাইফুল্লাহ খালিদ রাজন, ফজলে রুবাই পাপ্পু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, নাসরিন রশিদ পুতুল, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, মোহাম্মদ হামিদুল হক, শফিউদ্দিন আহমেদ সেন্টু, অ্যাডভোকেট হুসাইন আব্দুর রহমান, ইসমাইল তালুকদার খোকন, আনোয়ার হোসেন সরকার, আনোয়ার কবির, মামুন আহমেদ, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, মুফাজ্জল হোসেন, হাজী মোজাম্মেল হোসেন শিকদার, হাজী জাকির হোসেন, কাবিরুল হায়দার চৌধুরী, আবুল হাশেম, শামসুন নাহার ভুইয়া, খাজা হাবিবুল্লাহ হাবিব, মুয়াজ্জেম হোসেন খান, মোহাম্মদ মুজিব হোসেন উজ্জ্বল, নুরুল কাদের নাসিম, নাসিমুল গনি খান, মোজাম্মেল হক মঞ্জু, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ আলম মৃধা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই পর্যায়ে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল্লাহ। ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে গণমাধ্যমের সংবাদপত্রের কর্মকর্তাদের সাথে আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেছেন আমার এই সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মুহাম্মদ আনোয়ার মজনু। আমাদের মাঝে আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আমাদের মাঝে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আমাদের চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমাদের সাবেক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত আমাদের বিএনপির শহর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব গাজী আবুল বাশার, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব যারা মোস্তফা জামাল এবং আমাদের মাঝে উপস্থিত মঞ্চ বিশিষ্ট সাংবাদিক হাসিব জামাল ভাই, আমাদের সকলের প্রিয় আমাদের চেয়ারপারসনের
ব্যক্তিগত ফটোগ্রাফার জনাব নুরুদ্দিন সহ আমার মাঝে এখানে আমাদের কৃষক দলের সভাপতি রয়েছেন আমাদের হাসান রাফি তুহিন ভাই, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের তাঁতি দলে আবুল কালাম আজাদ ভাই রয়েছেন আহ্বায়ক এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রহিম ভাই সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি সহ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে সকল সদস্য সকল যুগ্ম আহ্বায়কদেরকে যে আপনারা বিগত 17 বছর যেভাবে দলের জন্য স্বতঃস্ফূর্তভাবে রাজপথে থেকে কাজ করেছে, বর্তমানে দেশ গঠনে রাষ্ট্র মেরামতের জন্য আপনারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে আন্তরিকভাবে কাজ করে বাংলাদেশকে নতুনভাবে আমরা যাতে গঠন করতে পারি, সেই গঠনের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বিগত সময়ে আমাদের এই গণমাধ্যমে সকল কর্মীরা আপনারা যেভাবে গত 17 বছর স্বৈরাচারের সময় সাহসিকতার সহিত আপনারা বিভিন্নভাবে রাজপথে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা চেষ্টা করেছেন বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে জাতির সামনে উপস্থাপন করার জন্য। কিন্তু গত 17 বছরে আপনাদের যে অভিজ্ঞতা আমাদের যে অভিজ্ঞতা সেটা ছিল ভিন্ন। কারণ গত 17 বছর ধরে সংবাদ মাধ্যমের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে প্রভাব বিস্তার করেছিল, যে আগেই আপনাদের কাছে চিরকুট ধরিয়ে দেওয়া হতো যে আপনারা কোন সংবাদ প্রচার করতে পারবেন কোনটা পারবেন না, এবং সেখানে আপনাদের বিরুদ্ধে আপনারা যদি কেউ সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছেন, আপনাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, আপনাদেরকে জেলে নেওয়া হয়েছে, আপনাদেরকে হয়রানির শিকার করা হয়েছে। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বলতে পারি যে ভবিষ্যতে আপনারা আপনাদের যে স্বাধীনভাবে আপনাদের যে সাংবাদিকতা করার যে অধিকার, স্বাধীনভাবে আপনাদের যে মতামত প্রকাশ করার অধিকার, সেটা আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন। আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে আর কোনো হয়রানি করা হবে না, কিংবা আপনাদের কাছে কোনো চিরকুট ধরিয়ে দেওয়া হবে না যে এটা করতে পারবেন এটা করতে পারবেন না। আমরা এতটুকু এনশিওর করছি যে আমরা ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদপত্রের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে সঠিক তথ্যগুলো জাতির সামনে তুলে ধরবে এবং সেই সঠিক তথ্যের মাধ্যমে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার রূপরেখার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে রাষ্ট্র মেরামতের যে সংস্কারের প্রয়োজন সেই মেরামতগুলো এবং সেই সংস্কারগুলো আমরা করতে পারবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। আমি দুঃখিত যে আমার ঢাকা মহানগর উত্তরে আমাদের যে 31 দফা নিয়ে যে একটি কর্মশালা রয়েছে তুরাকে, আমি এখন সেখানে চলে যাবো, এই জন্য থাকতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ প্রিয় আলম ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের একটি মত বিনিময় সভা। আমি সবাইকে একেবারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব বাসির জামাত ভাই। মুক্ত বাংলাদেশে আজকে দক্ষিণ বিএনপি উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, মঞ্চে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেশিরভাগ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রনেতা জনাব মির্জা আব্বাস সহ মঞ্চ প্রবিষ্ট
বিএনপি নেতৃবৃন্দ, মঞ্চের বাইরেও অনেক বিএনপি নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইয়ের বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সাংবাদিকদের সাথে বিএনপি এবং বিএনপি সম্পর্ক সবসময় ভালো ছিল, আছে, আমি মনে করি ভবিষ্যতেও থাকবে। স্বাধীনতার পর যখন 4টি সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্রগুলো তৎকালীন সরকার বন্ধ করে দিয়েছিল এবং অনেক সাংবাদিক বেকারত্ব পূরণ করতে বাধ্য হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এই সংবাদপত্রের অগ্রহ খুলে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিলেন। আজকে মিরপুরের গালসিতে হাত দেওয়া জায়গায় সাংবাদিকরা বসবাস করছে। এরপরে জাতীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তখনকার পূর্তমন্ত্রী জনাব মির্জা আব্বাস সাহেব আরেকবার আমাদেরকে মিরপুরে প্রায় 22 বিঘার মতো জায়গা দিয়েছেন। ওই জায়গা আমলে মন্ত্রীর নামে মামলা হয়েছে। এই মামলা উনি এখনো আমার মনে হয় তার বিরুদ্ধে রয়েছে। ওই জায়গাটুকু আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি ইলিয়াস মোল্লা এখনো দখল করে রেখেছে। আমি মনে করি বিএনপি সংবাদপত্রের পক্ষে ছিল, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল। ভবিষ্যতে তারা এই অবস্থায় থাকবে। আমার একটি আরজ থাকবে বিএনপি নেতৃবৃন্দের প্রতি। বিগত সরকারি আমলে আমাদের দায়িত্ব পালনে বিএনপি নেতৃবৃন্দ ব্যাপক সহযোগিতা করে গেছেন, ভবিষ্যতেও সহযোগিতা করবেন এবং আমাদের সাংবাদিকরা যেন তাদের কাছে ফোন গেলে তারা তথ্য দিয়ে সহযোগিতা করেন। যদি তথ্য না পাওয়া যায় তাহলে সেখানে অপতথ্য এসে যাবে, যেটা কারোর জন্য ভালো হবে না। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাব একদম ফ্রন্ট লাইনে আপনারা চলে আসেন, তখন আমরা আপনার মঞ্চে আসেন। আমরা যে ছিলাম এবং 5 আগস্টের পর আমি অল্প করে বলছি, কারণ তাদের বলবে। আমি শুধু ছোট করে বলতে চাই যে এটির মধ্যে কাজ করার সুবাদে যেটা হয়েছে যে 5 আগস্টের আগে শুরু করে 5 আগস্টের পরেও হয়েছে, সেটা আপনারা জানেন। তবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের অতিথিবৃন্দ, আপনাদেরকে একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য শোনা যাচ্ছে না। আপনারা যদি কথাটা একটু বন্ধ রাখেন তাহলে সবার বক্তব্য শুনতে পাবেন। ভাই, সবাইকে একটু চুপ থাকার জন্য অনুরোধ করছি। আমি শুনেটাই বলতে চাই যে আমরা যেমন আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং আপনারা আমাদের পাশে থেকেছেন। 5 আগস্টের আগে এবং পরে যেটা হয়েছে, সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে। আমরা যদি আমাদের ভারতীয় কথা বলি, সেই নির্যাতনের শিকার হওয়ার এবং নানা রকম ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে তখন হচ্ছিল, এখনো আছে। বিএনপি নেতারা সেটা জানে। কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যারা মির্জা আব্বাস সহ ঢাকা দক্ষিণের যে নেতারা আছে তাদের সবাইকে। তারা আমাদের 5 আগস্টের পরে আমাদের অফিসের মামলার ঘটনার পরে তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, আমাদের পাশে থেকেছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে ষড়যন্ত্র
আছে এবং বিভিন্নভাবে বিশেষ করে আমরা নিচে যারা কাজ করি তাদের নামে নানা রকম ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রগুলো থেকে যেন বিএনপি নেতারা যেন সেই বিষয়টিকে মাথায় রাখেন এবং তারা আমাদের পাশে ছিল, সেই সময় আপনার সাথে কাজ করেছে, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, সেটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকে। আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক জনাব রেজা করিম ভাই। রেজা করিম ভাই। মহানগর দক্ষিণ বিএনপির আজকের এই পরিচিতি সভায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নতুন একটা কমিটি হয়েছে, তারা সাংগঠনিকভাবে তাদের কাজ করবে। আমাদের কাজটা হচ্ছে মাঠে, তারা তাদের কাজ করবে, যেটা আমরা তাদের ফলো করি, বিএনপিকে ফলো করি, বিএনপির সংগঠনগুলোকে ফলো করি। আমাদের চাওয়া পাওয়াটা খুবই অল্প। আমাদের দরকার তথ্য, একটা ভালো সম্পর্ক সবার সাথে রাখা। সেই এতদিনও আমরা একসাথে ছিলাম, এখন একটা পট পরিবর্তন হয়েছে। আশা করি আগের থেকে একটা ভালো রিলেশন আরো বিল্ড আপ হবে এবং তথ্য প্রবাহের যে জায়গাটা, সেই জায়গাটা আরো উন্মুক্ত হবে, এটা আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় কথা হচ্ছে তথ্যটা যেন আমরা ভালো মতো পাই, কারণ একটু আগে বাসির জামাল একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যে যখন অপতথ্য আসে, মানে তথ্য যখন দিতে একটু গড়িমসি করা হয় বা কোনো কিছু কারণে, তখন নানা ধরনের একটা তথ্যের ফ্লো কিন্তু চলে আসে, আর গুজব ছড়ানোর জায়গাটা কিন্তু তখন ক্রিয়েট হয়ে যায়। আর আমরা চাইলেও তখন হয়তো বা গণমাধ্যম কিছু করতে পারে না। সেই জায়গাটা আমার মনে হয় যে একটু সবাই খেয়াল রাখবেন। আমরা একসাথে কাজ করতে চাই, আসলে সবার আগে তো আমাদের দেশ, আপনারাও দেশ নিয়ে কাজ করছেন, আমরাও দেশের সাথে কাজ করছি, আমাদের মোটো কিন্তু একটাই, দেশের সাথে আমরা কাজ করছি। সেই জায়গাটা আমার মনে হয় সবাই একসাথে থেকে আমরা কাজ করব। এই এতটুকু সবার জন্য অসংখ্য ভালোবাসি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আহমেদ সালিম ভাই। সবার সাথে সবসময় কাজ করে আসি আমরা এবং সাংবাদিক যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি অনেকের জুনিয়র, অনেক সাংবাদিকের বড় ভাইরা বসে আছেন, তাদের সামনে সাহস করে আসলে কথা বলা খুব কষ্টকর। আবার যারা এখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃত্বে যারা রয়েছেন তারাও অনেক সিনিয়র এবং তাদের সাথে প্রায় 14-15 বছর যখন কাজ করছি, তাদের সাথে প্রতিদিনই মাঠে দেখা হয়, কাজ করি, তাদের সাথে বক্তব্য দেওয়াটা খুবই মানে একটা ভীতিকর একটা অবস্থা আমাদের জন্য। সবসময় তাদের বক্তব্য শুনেছি, আজকে দিচ্ছি। আমার একটা বিষয় সেটা হচ্ছে, আমি আগে ঢাকা মহানগর উত্তর বিএনপি একটি মত বিনিময় সভা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে, সেখানে কিছু কথা বলছিলাম, যেখানে সাংবাদিকদের সঙ্গে আসলে রাজনৈতিক নেতাদের সাথে কি ধরনের সম্পর্ক হওয়া উচিত এবং তথ্যের আদান প্রদানটা আসলে সবচেয়ে বড় বিষয় আমাদের সঙ্গে। একই সঙ্গে আমরা দেখেছি যে বিগত যে সরকার গণমাধ্যমের উপর যেভাবে স্টেপগুলো চালিয়েছে এবং তারা কিভাবে আমাদের নিউজগুলোকে ম্যানিপুলেট করতো এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদেরকে নিউজ করাতো বা প্রেশার দিত এবং অনেকে গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে আমাদের সাংবাদিক বৃন্দ, অনেক সাংবাদিক আমার ভাই ব্রাদার। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আজকে এখানে মির্জা আব্বাস ভাই আছেন, অনেক সিনিয়র একজন নেতা, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সঙ্গে সালাউদ্দিন ভাই আছেন, মজদুর আছেন, সালাম ভাই আছেন, বীর মুক্তিযোদ্ধা রবিন ভাই আছেন, নূর ভাই আছেন। তো তাদের কাছে প্রত্যাশা হবে যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার্থে আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে যেন সেই স্বাধীনতা রক্ষা করতে আপনাদের একটা দায়িত্ব, আপনাদের ভূমিকা সেটা আপনারা পালন করবেন। বিগত সরকারের মতো আপনাদের দল থেকে কিংবা অন্য কোনো রাজনৈতিক দল যেন আর গণমাধ্যমকে নিষ্পেষিত, নিপীড়িত কিংবা কোনো চাপিয়ে দেওয়া কোনো নিউজ যেন করতে না পারে, পেশাদারিত্ব বজায় রাখার জন্য গণমাধ্যম কর্মীদের সবসময় আপনারা সহযোগিতা করবেন, যেটা আপনারা বিগত 15 বছর 17 বছর ধরে আমরা কাজ করছি, আপনার সঙ্গে তারা দেখেছি আপনারা কখনোই সেই ধরনের কোনো কাজ বা কোনো রকমের ভূমিকা আপনারা রাখেননি। সেটা যেমন দেখেছে, আগামীতে আপনারা সেই ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশাটা আমার এবং আমাদের সংবাদকর্মী সবার সেই প্রত্যাশা থাকবে। আপনার দলের বিএনপি একটি রাজনৈতিক দল, অনেক বড় রাজনৈতিক দল, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের কাছে আমরা সংবাদকর্মীরা সেই নিশ্চয়তা এবং সেই প্রত্যাশা কামনা করছি। ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাইম ভাই।
প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় ব্যক্তিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সিনিয়র একজন শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাই, আমাদের বিডি নিউজ 24 সাংবাদিক জনাব সুমন মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পলিটিক্যাল রিপোর্টার ফোরামের সাধারণ সম্পাদক জনাব মহসিন হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মির্জা আব্বাস ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব রফিকুল আলম মজনু ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের বিএনপি বিটের সিনিয়র সাংবাদিক এবং আমার সহকর্মী বিটের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বিগত 2006-07 সাল থেকে যখন এই বিএনপির দুর্দিন শুরু হয়েছে, সেই 1/11 সরকার থেকে, তখন থেকেই বিএনপির সঙ্গে আছি এবং বিএনপির নিউজ দেখি। তো আমি সব সময় মাঠে ছিলাম সেই 7 সাল থেকে আজকে 2024, গত প্রায় 18 বছর সমস্ত কিছু বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে, কারা কারা মাঠে ছিল না, সবাই সবকিছুই আমার নখদর্পণে। তো আমি এখনো বিএনপির সঙ্গে আছি, আমাদের কাজ হলো নিউজ লেখা। কিন্তু এই নিউজ লিখতে গিয়ে গত 18 বছর আমি 3বার চাকরিচ্যুত হয়েছি শুধু বিএনপি ফিট করার কারণে। আমি কিন্তু রাজনীতি করি না, কিন্তু আমার অপরাধ ছিল আমি কেন বিএনপির নিউজ লিখি এবং সেই নিউজ কেন পত্রিকা ছাপা হয়, এই একটাই অপরাধে 3বার চাকরি গেছে। আমি 2011 সালে আমাদের বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সঙ্গে লক্ষ্মীপুরে একটি প্রোগ্রাম কভার করতে গিয়েছিলাম। সেখানে আমি নির্যাতনের শিকার হয়েছিলাম। সেই তাহের আজকে বেঁচে নেই। লক্ষ্মীপুরের যে তাহের ছিল সন্ত্রাসী আওয়ামী লীগের, তার সন্ত্রাসীরা আমাকে প্রচন্ড ভাবে মেরে আমার কোমরের হাড্ডি ভেঙে দিয়েছিল, আমার হাঁটু ভেঙে দিয়েছিল। আমি দীর্ঘদিন চিকিৎসা, এখনো আমার সেই চিকিৎসা নিতে হয়। এখানে সালাম ভাই আছেন, সালাম ভাইয়ের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, অন্য যারা আছেন সবাই হয়তো মুখ চেনেন যে আমরা কিভাবে নির্যাতিত হয়েছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখন একটা আপনাদের যেহেতু সুদিন আসছে, যারা বিএনপি বিট করে তাদেরও হয়তো সামান্য সুদিন আসছে যে অন্তত নিউজটা লেখা যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদেরকে নিউজ দেন তারা যদি আমাদের নাম্বারটা অন্তত রাখেন, আমাদের অনেক সময় জরুরি ভিত্তিতে কমেন্টসের দরকার হয়, তখন যদি আপনারা আমাদের ফোনটা ধরেন এবং আমরা যদি 2 লাইন আপনাদের কমেন্টস পাই, সেটাই আমাদের প্রয়োজনীয়। তো আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য মহানগর দক্ষিণ বিএনপিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাঝে মাঝে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে আমাদের সাথে আপনাদের রিলেশনটা ভালো হবে। আশা করি এরকম আপনারা আয়োজন করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বড় ভাই ফটো না বললে এত ভিতরে ঢুকলে তো আমাদের ফ্রেমিং এসে এত বড় ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল একাতে শুনতে হবে। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি রবি ভাইকে ধন্যবাদ জানাই। রবি ভাই, আমিনুল ভাই, ওনারা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় নেতা বলা যায়, ভাই বলা যায়। আর সাংবাদিকদের খুব ক্লোজ, আমাদের যারা মাঠে কাজ করি, আসলে সিনিয়র জুনিয়র জানি না, আমরা একসাথে 15 বছর ধরে একসাথে কাজ করছি একটা ভালো সময়ের আশায়। আসলে ভালো সময় আসছে কিনা জানি না, তো ভালো সময় আসবে আশা করি। আর আমি একটা স্পেসিফিক জায়গায় একটা কথা বলতে চাই। আসলে বলা হচ্ছে যে বিগত সরকার চলে গেছে, একটা গণমাধ্যম কর্মীরা একটা ভালো অবস্থানে আছেন বা কাজ করার সুযোগ পাচ্ছেন, কিন্তু আমরা আসলে 50-50ও যদি বলি না, অধিকাংশ জায়গায় এখনো একটা হিউমিলিয়েশন চলছে। আসলে আপনারা জানেন কিনা, আমি আব্বাস ভাইয়ের উদ্দেশ্যে বা সালাম ভাই বা রফিক ভাই বা নেতাদের উদ্দেশ্যে, অনেক জায়গায় চলছে সারপ্রাইজ ভাবে। আমাদের সিনিয়ররা হয়তো আমরা ফাইট করেছি এতদিন, এখন আরো বেশি ফাইট করছি, কিন্তু বিভিন্ন ভাবে এখন ম্যানিপুলেশন হয়। এবং ব্যক্তিগতভাবে বা আমরা বলতে চাই অনেক সংবাদকর্মী, আমরা যারা বিএনপি বিটিআর হয়ে অনেক ত্যাগ স্বীকার বলা যায়, অনেক কাজ করেছি, অনেক জায়গায় আহত হয়েছি, ত্যাগ বলা যায়। আমরাও অনেক ত্যাগ স্বীকার করেছি। তারা অনেক এখনো অনেক ঝামেলায় আছে, অনেক জায়গায় অনেক চাকরিচ্যুতির শিকার হচ্ছে, আপনারা হয়তো জানেন না।
তা আপনারা যদি আসলে খোঁজ খবর আমরা বললে পরে নিবেন এরকম না, আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা একটু খোঁজ খবর নিবেন। আর গণমাধ্যমের জন্য এখন হোক পরে হোক, বিএনপি গণমাধ্যমের মধ্যে একটা সেল আছে, কিন্তু ওইভাবে খোঁজ খবর নেওয়ার জন্য কোনো সেল নাই। আপনারা যদি একটু দৃষ্টি দেন যে একটা আলাদা সেল আমাদের বিটের যারা এতদিন কষ্ট করেছি, আমরা পোস্ট পদবীর জন্য আমরা চাই যে স্বাধীনভাবে কাজ করা। আর আব্বাস ভাইয়ের আমলে তো কোনো দলীয় সাংবাদিক কেউ পেয়েছে এরকম না, সব দলের সবাই আব্বাস ভাই, আমরা জানি যে একটা ছোট একটা জায়গা দিয়েছেন আব্বাস ভাইয়ের সঙ্গে। এরপরে আর অনেক পরে এরপরে আর কেউ 22 বিঘা, এরপরে আর কেউ কিন্তু পাইনি, বা আমরা আশা করি এরকম কিছু একটা হবে সামনে যদি একটা সময় আসে। আর যারা চাকরিচ্যুতির শিকার হচ্ছে, যারা এখনো হিউমিলিয়েশনের শিকার হচ্ছে, তাদের একটু খোঁজ খবর নিলেই কিন্তু আমরা সাহস পাই। আসলে আমরা আব্বাস ভাইয়ের উদ্দেশ্যে বা সালাম ভাইয়ের উদ্দেশ্যে আমরা আশা করি, এটা সবার পক্ষ থেকে আমি এইটা একটু আশা করি, সবাই একটু খোঁজ খবর নিবেন আর কি বিএনপি বিদেশ সাংবাদিকদের জন্য। আসলে খবর সবসময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ আজিজ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দিনকালের ফটোগ্রাফার, আমাদের সবার পরিচিত মুখ বাবুল তালুকদার। আমি বাবুল তালুকদার, বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি। তো আজ আমি প্রথমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে একটা সুন্দর একটা মুহূর্ত অনুষ্ঠান করার জন্য আমি আমার দক্ষিণের বড় ভাইদেরকে, বিশেষ করে জাতীয় ভাইয়ের নেতৃত্বে যেটা হচ্ছে, আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু দুটি কথা বলতে চাই, সেটা হলো আজকে দীর্ঘ 17 বছর আমি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে এসেছি। আমাদের এই ফটোশপের ভাইরা তারা আপনাদের জন্য, মানে আপনাদের তাদের প্রফেশনাল কাজ করার জন্য অনেক অসুস্থ অবস্থা। আমি বলতে চাচ্ছি যে এইগুলো আসলে আমরা অনেকে খবর রাখি। তো আমরা চাচ্ছি, আচ্ছা এখন আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনাদের অনেক সহকর্মী, আপনাদের দলের অনেক সহকর্মী আমাদের সাথে এত সম্পর্ক হয়ে গিয়েছিল যে তারা রাজপথে আন্দোলন, জীবনের ঝুঁকি নিতে তারা দ্বিধাবোধ করেন। আমি সকলকে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যারা সফলতা অর্জন করেছেন এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে, সকলকে আমি অভিনন্দন, এবং যারা মারা গেছে তাকে আপনার মারফত আর সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে আমাদের ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন ভাইদের একটা অসুবিধা হয়, আপনারা যখন প্রোগ্রাম করেন তাদের ছবি তোলার, মানে ফটোগ্রাফিতে ছবি তোলার ব্যবস্থা আপনারা রাখেন না, এবং রাখলেও খুবই তাদের সঙ্গে মানে অসহযোগিতা করা হয়। আমি এই বিষয়টা কাইন্ডলি আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জনাব সাইফুদ্দিন রবিন ভাই। সাইফুদ্দিন রবিন ভাই। আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা যারা আসলে মাঠে দীর্ঘদিন ধরে কাজ করেছি, এটা এক ধরনের সম্মানও করে, এবং আমরা বরাবরই কাজ করার চেষ্টা করছি পেশাদারিত্ব বজায় রেখে, ছুটি নিয়ে সেই সব ছুটি এরকম ছুটি ছিল। আপনারা দলের নেতা কর্মীরা যেমন ছুটি করতে কাজ করেছে, আমরাও সেই ছুটি, আমাদের ছুটি যেমন আরেকটু বেশি। আমরা চাই শুধু আমাদের কর্ম পরিবেশটা যেন ভালো থাকে আপনাদের সঙ্গে, এবং অনেকের বডি ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনটা যেন একটু নিয়ন্ত্রণে থাকে আপনাদের, এবং দল নিশ্চয়ই সেটার দিকে খেয়াল রাখবে, এবং আমরা কাজের জায়গাটায়, কাজের ক্ষেত্রটায় যেন আপনাদের সেই সহযোগিতাটা চাই। এইটুকু, এর বেশি আসলে আমাদের অনেক চাওয়ার কিছু নেই। আমরা কাজটা করতে পারি, আমাদের এই কাজ যেটা আমরা নানান রকম
প্রতিবন্ধকতার মধ্য দিয়ে করেছি, ঝুঁকির মধ্য দিয়ে করেছি। এখন হয়তো সেই ঝুঁকিটা খানিকটা কমলো, কিন্তু সহযোগিতাটা যেন না কমে। আপনারা যেন আমাদের কাজের স্পেসটা করে দেন, আমরা যেন মাঠে আপনাদের সামনে নিশ্চয়ই আরো অনেক বেশি সক্রিয় থাকতে হবে, সেই জায়গাগুলোতে আমরা যেন কাজটা করতে পারি। এইটুকু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। এই সহযোগিতা নিশ্চয়ই আগামীতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ রফিক ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান জনাব মোহাম্মদ মহসিন ভাই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মহসিন, এটিএন বাংলায় কাজ করি। আমরা তো বিএনপির সাথে দীর্ঘদিন কাজ করছি। হিসাব করে তাহলে 95 থেকে আমি কাজ করি বিএনপির সাথে। সেক্ষেত্রে আমরা কাজ করতে যে অনেক অসুবিধার মধ্যে পড়ি, বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়ি। আমাদের ক্যামেরাম্যান ভাইরা অনেক আহত হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরাম্যানদের ক্ষেত্রে কিন্তু কেউ খোঁজ খবর নেয় না ওইভাবে। রিপোর্টারদের ক্ষেত্রে অনেকটা নেওয়া হয়, ক্যামেরাম্যানরা খুবই অবহেলিত। সেক্ষেত্রে আমি বিএনপি নেতৃত্বের কাছে আশা করবো ওনারা যেন বিশেষ করে বিএনপি ক্যামেরাম্যানরা যারা কাজ করে তাদের প্রতি একটু সদয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহসিন ভাই। এই পর্যায়ে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার আমাদের সবার প্রিয় জনাব নুরুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্বাস, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সাংবাদিক বন্ধুরা, ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য শর্ট হবে, কারণ অনেকে যা বলা বলে ফেলেছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, বিএনপির চেয়ারপারসন খালেদা যখন গৃহবন্দী হলেন, অভিবন্দী হলেন, সারা রাত এই অন্ধকার মশার কামড় থেকে কিন্তু ওনারা পাড়া দিয়েছেন বেগম খালেদা। পুলিশ ছিল না, তবে সাংবাদিক বন্ধুরা আমরাই ছিলাম। তো আমি বিশ্বাস করি আগামীতেও বিএনপি ক্ষমতা আসবে, নিশ্চয়ই বলতে পারি না আপনাকে, যদি আমাদের মন মানুষের ভালো থাকে। আমরা আমার সঙ্গে যেটা অনুরোধ জানিয়েছেন সাংবাদিকরা জমির ব্যাপারে, উনি যদি মন্ত্রী হয় নিশ্চয়ই আপনাকে দেবে, এখানে এই মতো দিয়ে এসছে। আর একটা কথা বলি, ছোট্ট জায়গা, ওটা তো ছোট্ট জায়গা না, অনেক বড় জায়গা। আমি ঢাকা মহানগরীর নেতৃত্বে সবাইকে অনুরোধ করবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বার্তা সবসময় পাঠাচ্ছেন চাঁদাবাজের বিরুদ্ধে। আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের নাম ভাঙিয়েও অনেকে চাঁদাবাজি করছে, এগুলি বন্ধ করতে হবে। এগুলি বন্ধ না করলে আমাদের জন্য কষ্ট হবে আগামীতে নির্বাচন করা। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জেনেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নেতৃবৃন্দের পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সকল শাখার সম্পাদক, সাবেক কাউন্সিলর কাজী আবুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদকর্মীদের সমন্বয়ে একটা মত বিনিময় সভা, সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক রফিকুল মৌসুম, আজকের মত বিনিময় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিশেষ করে অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক, আমার প্রিয় নেতা জননেতা জনাব মির্জা আব্বাস, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, এখানে উপস্থিত
অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক, ওই ডেমরা পুরাতন ঢাকার ওই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত বিএনপির ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অঙ্গ সংগ্রামের নেতৃবৃন্দ, উপস্থিত আমরা রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা, আমাদের সংগ্রাম, যে নীতি আদর্শের বিরুদ্ধে, যে নীতি আদর্শ বুকে ধারণ করে বিএনপি সৃষ্টি হয়েছিল এবং আমরা দীর্ঘ সময় এরশাদ বিরোধী আন্দোলন করেছি। পরবর্তী 17 বছরের ইতিহাস আপনারা জানেন। আমাদের রাজনৈতিক দলের অংশীদার হিসেবে আজকের সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরও আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে আপনারা ব্যাপকভাবে উপস্থিত হয়েছেন, আপনারা বক্তব্য রেখেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। কারণ গণতান্ত্রিক দেশ, সুশাসনের দেশ, মানুষের অধিকারের দেশ, এটা আমাদের সাংবিধানিক কথা, সাংবিধানিক অধিকার। এই সংগ্রামে এই অধিকারের সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের অংশগ্রহণ হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই মুক্ত পরিবেশে আমরা আশা করবো আগামী দিনেও আপনারা মুক্তভাবে নিজের মত প্রকাশ করার, রাজনৈতিক দলের দর্শনকে প্রকাশ করার জন্য আপনাদের বাধা থাকবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদের দলের নেতাকর্মীরা যারা আছেন আপনাদেরকে সক্রিয় সহযোগিতা করবে। আগামী দিনে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ যাতে করে উপহার দিতে পারি, সেই জন্য আজকে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের জন্য দায়িত্ব আছে। আপনারা মানুষের বিবেক হিসাবে সংবাদ মাধ্যমে সংবাদ কর্মীরাও আপনাদের একটা দায়িত্ব করতে পারছে। আমরা উভয়ই আমরা একে অপর অংশীদার বলে আমি আখ্যায়িত করেছি। আজই আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের মতামতের মাধ্যমে আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের বন্ধুরা যেভাবে আজকে আপনাদের সাথে একটা সমন্বয় বা মত বিনিময় সভার আয়োজন করছে, আমি মনে করি আমাদের সকলের উচিত মাঝে মধ্যে আপনাদের কাছে ডেকে এনে আপনাদের কথা শোনা, আমাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সেজন্য আমার কথা না বাড়িয়ে আমার বক্তব্যখানি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য নিরলসভাবে আপসীভাবে তিনি সংগ্রাম করেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের এই প্রজন্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শুধু লন্ডনে থেকেও সেখান থেকে দলকে সুসংগঠিত করেছেন, থানা, ইউনিয়ন, জেলা পর্যন্ত সকল নেতা কর্মীর নাম জানেন এবং এক দক্ষ নেতা আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গণতান্ত্রিক দেশ হবে, রাষ্ট্র পরিচালনা তার নেতৃত্বে আজকে আমরা করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। ভাই মিডল ফ্রেমে এসে একদম মিডল। ধন্যবাদ জনাব কাজী আবুল বাশার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ। ঢাকা মহানগরী আয়োজিত, দক্ষিণ আয়োজিত আজকের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা
জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নেতা এবং ঢাকার অভিভাবক ঢাকা শহরের সভাপতি এবং মেয়র জননেতা মির্জা আব্বাস, উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সত্যি অত্যন্ত ভালো লাগছে। অনেক সাংবাদিক বন্ধু যারা নাকি বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে বিএনপি বিট করার জন্য গিয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত তাদেরকে স্মরণ করেছেন আজকে আপনারা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে। এর জন্য যেমন মহানগরী দক্ষিণের কমিটির যারা কর্মকর্তা তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সত্যিকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আসলে সাংবাদিকরা অনেকটা ভুলে যায়, সাংবাদিকরা অনেক ত্যাগ স্বীকার করে, বিভিন্ন সময়ে তারা নির্যাতিত হয়, আর সে কারণেই তাদেরকে স্মরণ করা উচিত। আমি মনে এখানে সেই হাসিনা বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে অনেক পরিচিত মুখ আছে যারা নাকি বিভিন্ন সময়ে দেশ জাতির স্বার্থে কাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জননেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমি এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আসলে আপনাদের মাধ্যমে একটা কথা সুস্পষ্ট হবে দেশবাসীকে জানিয়ে দেওয়া দরকার। আমরা কোনো চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাস এগুলো আমরা পছন্দ করি না, এবং বিএনপির ভিতরে থেকে যারা চাঁদাবাজি করছে, যারা সন্ত্রাস করছে, জায়গা দখল করছে, বিভিন্নভাবে কাজ করছে, বিএনপির নামধারী এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান করব যাতে এটা প্রতিহত করার জন্য আপনাদের লেখনের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো আজকে একটা সুন্দর পরিবেশ হয়েছে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি তার আহ্বানে সারা দিয়ে অনেকে আমরা বক্তৃতাতে অংশগ্রহণ করেছে। পরবর্তী পর্যায়ে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতা যারা নাকি শহীদ হয়েছেন, বিএনপি এবং ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং শুধু এটুকু বলতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশ, জাতি এবং এই দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। আজকে যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিশেষ করে আমরা আহ্বান করব যত শীঘ্রই সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার যাতে পেয়েছে, আপনাদের দায়িত্ব সেটা। এই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন এবং খুব শীঘ্রই নির্বাচন দিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আপনাদের সহযোগিতার জন্য। আমরা কৃতজ্ঞ আপনাদের। বিগত দিনে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এখনো করছেন, এখনো বিভিন্ন সময় আপনারা নির্যাতিত হচ্ছেন। আমরা কোনোদিনই আপনাদেরকে ভুলব না। আমি মির্জা আব্বাস ভাইকে বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে অনুরোধ করব, বিগত দিনে আপনি সাংবাদিকদের জন্য 22 বিঘা জায়গা দিয়েছিলেন। আগামী দিনে যাতে নাকি যারা নতুন প্রজন্ম যারা আজকে ত্যাগ স্বীকার করছে তাদেরকেও যাতে নাকি আগামী দিনে যদি দায়িত্ব পান সেখানে আপনি এই সাংবাদিক বন্ধুদের জন্য কিছু করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের শান্তি মঙ্গল কামনা করে সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আহমদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, সাংবাদিক বন্ধুগণ জিন্দাবাদ। আপনি কি ভোটে দেখবেন? নাইলে আমার একটা চাকরি আবার ভোটের টাইমে এসে যারা আগে সুবিধা ভোগ করেছিল বাইক বেকার কবি নিয়ে তারা কিন্তু ত্যাগ স্বীকার করে সুবিধাই নিয়েছে। আমরা গত 15 বছর 16 বছর বিরোধী বিরোধী এবং বাংলাদেশে একমাত্র সাংবাদিক আমরাই যারা সবচেয়ে বেশি সময় বিরোধী আসলে আপনাদের এই বক্তব্য আমাদের নজরে আছে, আমাদের মনে থাকবে, আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। বিএনপি চেয়ারপারসন সম্মানিত সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আপনারা একটু প্লিজ বসে বলবো। আচ্ছা বসে প্রধানমন্ত্রীর সুবিধা। আজকে আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, দীর্ঘদিন এই ঢাকা মহানগরীর ছাত্রদল যুবদল পেরিয়ে আজকে মহানগর বিএনপির নেতৃত্বে এসেছেন পরিচিত নেতা, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু, মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে আজকে যারা এই মহানগরীতে কাজ করছেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে প্রায় সকলেই আমার সাথে ঢাকা মহানগরীতে ছিলেন। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র, যিনি নিজেই ঢাকা মহানগরীর আহ্বায়কের দায়িত্বে ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ, উপস্থিত ঢাকা মহানগরীর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরীর যুগ্ম আহ্বায়ক অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমরা সবসময় মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সহযোগিতা সবসময় আমরা পেয়ে আসছি সাংবাদিকদের, এবং বর্তমান এই ঢাকা মহানগর বিএনপি তারাও দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ রেখেছে, কাজ করার চেষ্টা করছে। পরস্পরের সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আজকে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। বিগত 17টা বছর শুধু আমাদের নেতারা জেলে গিয়েছে বা আমরা আহত হয়েছি, গুম হয়েছি সেটা না, আমাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের সংবাদ কর্মীরাও জেলে গিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোনো বিষয় নাই। আমরা জানি যে যারা বিএনপি বিল করেছেন গত সরকারের আমলে, আপনারাও বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। এটার জন্যই আমরা বলতে পারি যে আপনারাও আমাদের বিএনপির পরিবারের একটি অংশ। তাই আজকে বলবো যে আমাদের সংকট কিন্তু কাটে নাই। আমাদের সংকট মানে এটা আপনাদেরও সংকট।
দুদিন আগেই তো আমরা দেখলাম, গতকালকেই দেখলাম যে সচিবালয়ে আগুন লাগালো কারা, আর সেখানে সকল সাংবাদিক যাদের প্রবেশ করতে না পারে তাদের ইমিগ্রেশন কার্ড সব বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ কারা করলো আর কাদের উপর আসলো। আমরা বারবার বলে আসছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে, তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। তাই এটা আমাদেরকে সম্মিলিতভাবে ফাইট করতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, ঢাকা মহানগরীতে স্বাভাবিকভাবে যারা কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে, যে কোনো সময় যে কোনো কিছু, অনেক সংবাদ আছে যে দেওয়ার আগে আপনারা যদি মহানগরীর আহ্বায়ক এখন বন্ধু আছে, সদস্য সচিব রবিন আছে, যে কোনো বিষয় যদি তাদের থেকে আপনারা কনফার্ম করে নেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর আরেকটা বিষয় বলতে চাই, এটা আপনারা মানেন বা না মানেন, এটাই তো সত্য, যাকে সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে। সেটা হয়তো পেশাগত সাংবাদিকের বাইরেও আমরা বিভিন্ন আজকে সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু অনেক আমরা দেখতে পাই যে সংবাদ একটা হলো সৃষ্টি করা, আরেকটা হলো সংবাদ সংগ্রহ করা। সংবাদ সংগ্রহ করলে অসুবিধা নাই, যেটা সত্য সেই সংবাদটা আপনি ছাপেন, অসুবিধা নাই, কিন্তু নিজের থেকে যদি নিজের আপনার সংবাদ বানান সেখানে কিন্তু অসুবিধা হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানি, আমরা বলেছি যে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। মহানগর, আমি তো এই কষ্টের কথা বললাম যে দেখেন যত কষ্ট বিএনপি করেছে 17 বছর, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, চাকরি থেকে বিতাড়িত করেছে। আজকে সেই নেতা কর্মীদের তো অনেক খুব হওয়া উচিত ছিল, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু 5 তারিখের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দেওয়ার পরে কেউ কিন্তু তার সেই দখল হয়ে যাওয়া সম্পত্তিও কিন্তু অনেকে দখল করতে যান, পুনর্দখল করতে যান নাই। তার ব্যবসা প্রতিষ্ঠানটা পর্যন্ত ফিরে আনতে পারেন নাই, তার চাকরিটা পর্যন্ত অনেকে ফিরে আনতে পারেন নাই। যে কর্মী, যে মা তার সন্তানকে হারিয়েছে, তার সন্তান পঙ্গু হয়েছে, আজকে সে এলাকার সেই কর্মীদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে অনেক ক্ষোভ থাকতেই পারে, দু একটা জায়গায় দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। সেগুলো আমরা বিশ্বাস করি, সেটা যদি টোটাল একটা দলের উপরে যখন চলে আসে তখন কিন্তু এটা আমাদের জন্য, আমরা যেমন ক্ষতিগ্রস্ত হলে আপনারাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। আজকের একটা কথা মনে রাখতে হবে যে আজকে যারা আছে সরকার, তারা যদি মনে করে 2 দিনেই সব হয়ে গেছে আর প্রচারটাও যদি সেভাবে হয়, সেটাও কিন্তু ক্ষতিকারক। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, আমরা সবাইকে স্বীকার করি। কিন্তু অন্যরা যদি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের কিছুই নাই, যখন সমালোচনা হয় তখন রাজনীতিবিদদের সমালোচনা। অনেকে পরিষ্কার বলেন যে নির্বাচন, যেরকম হাসিনা বলতো নির্বাচন দিব কেন, তারেকের ক্ষমতা আনতে। আজকে অনেকে মনে করেন যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, ওই নির্বাচন কেন তো তাড়াতাড়ি দিব। এটাও তো ঠিক না। কাজে এই বিষয়গুলো আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন চলতে পারে না। এই সরকার আমাদের, আমরা স্বীকার করি, আমরা এনেছি, কিন্তু তাদের দায়িত্ব কতটুকু সেই সীমাবদ্ধতার মধ্যেও তাদের থাকা উচিত। তারাও যদি মনে করে 5 সালা পরিকল্পনা, 10-20 বছরের পরিকল্পনা গ্রহণ করবে, তাহলে সেটাও কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছাড়া সবই যাবে।
সেই কারণে আমরা বলি এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করি না। তারপরে বলে বেড়ায় রাজনীতিবিদদের জন্য নাকি সংস্কার হচ্ছে না। আরে সংস্কার করেন, আমরা তো কেউ মানা করি নাই। জিয়া রহমান এই দেশে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো জিয়া রহমান। জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করেছে, কিন্তু তিনি তো বলেন নাই যে আমার সংস্কার করতে দেন, আমার এটা করেন না কেন? 4 মাস পার করে ফেলছেন, এই 4 মাসের হিসাব মিলাইলে দেখবে যে কিছুই নাই, কিছুই নাই। আমরা বলতেছি সময়টা যাচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগ কালকেও দেখলাম একজন বলতেছে সময় অপেক্ষা করেন, আর কয়েকদিনের মধ্যে আসতেছে। তা আমরা কি ওই আধিপত্যবাদী শক্তিকে আবার আনার জন্য কি আমরা সুযোগ করে দেবো নাকি? যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা সন্তানকে ছিনিয়ে এনেছে, আমরা ঢাকা মহানগরীর চৌধুরী আলমকে এখনো আমরা খুঁজে পাই নাই, আমরা ইলিয়াস আলীকে পাই নাই। আমাদের ঢাকা মহানগরীতে অনেককে শহীদ করা হয়েছে, আজকে তারা কোথায়? যাদেরকে গুম করা হয়েছে, আমাদের মহানগরীর ছাত্র দল, যুব দলের অনেককে গুম করা হয়েছে, তাদেরকে তো আমরা এখনো পাই নাই। এই ব্যথাটাও তো আমাদের বুকে আছে, এই ব্যথাটা ধারণ করে কিন্তু আমরা চলছি। এটাও কিন্তু সবাইকে মনে করতে হবে। 17 বছরের ব্যথা কম ব্যথা না, কিন্তু খালি ওই 2-1 দিনের ব্যথার যদি আপনি মলম লাগান আর 17 বছরের জন্য মলম লাগাবেন না, সেটা তো হইতে পারে না। এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি দেশের জন্য, দেশকে ভালোবাসি আমরা, এবং একটা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ বহুবার ক্ষমতা ভাগ করতে চেয়েছে, আমরা চাই নাই। তাই আজকে সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা আমরা একই পরিবার। আপনাদেরকে কাছ থেকে আপনাদের জন্য যেমনি বলবো, যেমনি মনে করেন যে আমাদের সরকার আমলে আমাদের মন্ত্রী আজকে প্রধান অতিথি মির্জা আব্বাস সাহেব আপনাদের জন্য সেসব প্লট করে দিয়েছেন। কিন্তু এই মামলাটা যে মির্জা আব্বাস সাহেব খেয়েছেন, সেটা যে অন্যায়, সেটার ব্যাপারে কয়জন লিখেছেন বলেন? দায়িত্ব দিবেন আমাদেরকে, ঠিক আছে আমরা নিব, কিন্তু আপনারা যদি কেউ বেনিফিশিয়ারি হন, তাহলে সেটার জন্য তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে বিএনপি গভর্নমেন্ট এটা করছে, বিএনপি গত 17 বছরে এত লাঞ্ছিত হয়েছে। আজকে এই কথাগুলো তো আসতে হবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবসময় বলবো যে আজকে আমাদের মজনু এবং রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যেভাবে কাজ করছে, কোথাও যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাদের দুজনকে জানাবেন। কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো কর্মী যদি কোথাও কোনো অপরাধ করে থাকে, সেটা আগে তাদের কাছে বলবেন। তারা যদি সংশোধন করতে না পারে, তারপরে আপনারা যা করার করবেন। এটা হলো আপনাদের কাছ থেকে আমরা, কারণ সময়টা কিন্তু ভালো না। যে যত কথাই বলুন, আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশের জন্য যুদ্ধ করেছি। আমি এখন বলতে চাই, এখনো কিন্তু সময়টা ভালো না, ভালোর দিকে যাচ্ছে না। আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছে এই রোগী বৈঠা দিয়ে মানুষ মেরে। আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেকে চেষ্টা করছে। আমরা সমালোচনা করি এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে আমরা অনেক পিছিয়ে যাব, আর একটা অন্ধকারের দিকে চলে যাব। কাজে এই সরকারে যারা আছে তাদের তো এই কথাটা মনে রাখতে বলবো। আপনারা মাথায় রেখেই যত তাড়াতাড়ি গণতন্ত্রটা ফিরে দিতে পারেন, নির্বাচনটা করতে পারেন, একটা সফলভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে যেতে পারেন, ততটাই আপনার সফল হবেন। কাজে প্রফেসর ইউনূস সারা পৃথিবীর একটা নাম করা ব্যক্তি। আমরা আশা করি তিনি অনতি বিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে বসে তার রোডম্যাপ ঠিক করবেন, তিনি কি করতে চান ঠিক করবেন, খোলামেলা করে আলোচনা করে জাতীয় ঐক্যটাকে ধরে রাখবেন। জাতীয় ঐক্যের বিকল্প নাই। তাই আপনাদের কাছ থেকেও আমরা সেই সেটা আশা করি। আমাদের দিক থেকে যেমনি আশা করেন, আপনাদের দিক থেকে আমরা সেই রকম আচরণ, সেই রকম ব্যবহার আমরা আশা করি। আর কোথাও যদি চলমান কিছুতে কোনো কিছু ঘটে থাকে, সেটার জন্য অবশ্যই নেতৃত্বের পক্ষ থেকে মজনু এবং তানভীর অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাবে, আপনাদের সহযোগিতা চাবে। আর উচ্চ পর্যায়ে আমরা আছি, আমরাও তো সেটা চাবই। কাজে আমরা একই পরিবার হিসেবে আসেন, গণতন্ত্রটা ফিরিয়ে আনি, রাষ্ট্রটাকে সাদে নিয়ে যাই। তাহলে আপনারাও ভালোভাবে থাকবেন না,
দেশও ভালো থাকবে না, আমরাও ভালো থাকবো না। আপনাদের সবাইকে আজকের এখানে মত বিনিময় সভায় আয়োজন করার জন্য বজলুর রহমান নবীনকে আমি ধন্যবাদ জানাই, মহানগরীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, আমাকে কয়েকটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। আমি কই ছিলাম, এদিকে ছিলাম। সাংবাদিক ভাই বোনেরা, প্রিয় আজকের সভার প্রধান অতিথি আজকের সভার সভাপতি দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু আপনাদের মধ্যে বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমাদের প্রিয় সাংবাদিকের যে বক্তব্য অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের অভিভাবক, এই ঢাকা মহানগর বৃহত্তর মহানগর সে বিএনপির সাবেক সফল আহ্বায়ক ছিলেন, ঢাকা মহানগরের একজন সফল দায়িত্ব পালন করেছিলেন, সাবেক সফল মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জনতার নেতা আব্বাস। আমাদের মাঝে বসে আছে আমাদের আরেক প্রিয় নেতা, তিনি ৭০ সালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন, বৃহত্তর তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন, খালেদা জিয়ার প্রতিষ্ঠা পরিষদের অন্যতম সদস্য, আমাদের বীর মুক্তিযোদ্ধা। আমাদের কাছে বসে আছেন আমাদের আরেক প্রিয় অভিভাবক, তিনি ঢাকা মহানগরীতে অনেক আগে নেতৃত্ব দিয়েছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং এই কেন্দ্রা যাত্রা এলাকায় তিনি বারবার তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সে প্রিয় বড় ভাই আল্লাহ সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা প্রিয় বড় ভাই কাজী আবুল বাশার আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের দেশ নির্বাচন খালেদা জিয়া যিনি ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন, একজন বিশিষ্ট সাংবাদিক, আমাদের প্রিয় বড় ভাই জনাব নুরুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য তানভীর আহমেদ রবি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং আজকে আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, যারা দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজপথে কাজ করেছি, আমরা হয়তো মিছিল মিটিং করেছি, আপনারা আমাদের ছবি সংগ্রহ করছেন, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি অনেক ক্ষেত্রে আমরা আপনাদেরকেও নির্যাতিত হতে দেখেছি। আমরা যখন আক্রান্ত হয়েছি, আক্রমণের শিকার হয়েছিল, সেখানে আপনারা অনেকে আক্রমণের শিকার হয়েছিলেন। আমার সে প্রিয় সাংবাদিক ভাইরা এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের যে সাবেক নেতৃবৃন্দ, যারা আমাদের পূর্বে ঢাকা মহানগরের নেতৃত্ব দিয়েছিলেন, ওনারা তখন আমাদের থেকে অনেক তরুণ ছিলেন, আমাদের আব্বাস ভাই, সালাদিক ভাই, আমার সালাম ভাই, বাসার ভাই, আমরা আমাদের সাবেক আমাদের যারা নেতৃত্ব ছিলেন, আমরা প্রত্যেককে এখানে আসার জন্য আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ওনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা আমাদের আগামী দিনে যে পথ চলা সেটাকে আমরা সুন্দর করতে চাই, এবং পাশাপাশি যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা সকলে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে
সকলেই আমরা দল মত নির্বিশেষে আমরা যাতে ভালো থাকতে পারি, এই দেশের মানুষ ভালো থাকতে পারে, সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা করছি। আপনারা যে কোনো বিষয় মহানগর বিএনপির কাছে আপনারা যে কোনো বিষয়ে যে কোনো বিষয় আপনারা জানতে চান আমাদেরকে বলেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আর আপনাদের নিকট আমাদের যে একটা অনুরোধ আছে সেটা হচ্ছে এই 5 তারিখের পরে আমরা দেখেছি অনেক জায়গায় অনেকেই বিএনপি বা অন্য সংগঠনের নাম দিয়ে অনেক বিতর্কমূলক কাজ করেছে। আমরা যেখানে আমাদের দলের লোক পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আমাদের দলের তিনি নির্দেশ দিয়েছেন যারা দলের ভাবমূর্তির কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এবং ঢাকা মহানগরীতে আমরা অনেককেই এই শাস্তির আওতায় এনে তাদেরকে আমরা কিন্তু অব্যাহতি দিয়েছি। আগামী দিনও কেউ যদি কোনো অপকর্ম করে এই দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আমরা ঢাকা মহানগর বিএনপি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা চাই যে অনেক রক্তের বিনিময়ে যে অর্জিত গণতন্ত্র যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে সেটা যাতে 2-1 জনের কারণে আমাদের এই বদনামের শিকার হতে না হয় সেজন্য আমরা কাজ করব। আপনারা আমাদেরকে যে কোনো বুদ্ধি পরামর্শ দিলে আপনাদের সেটাকে আমরা বুকে ধারণ করে আমরা সুন্দরভাবে এই দলটাকে আমরা পরিচালনা করতে চাই। আর আপনাদের নিকট আমাদের অনুরোধ, আমরাও দেখি অনেক সময় আমাদের দলের নেতা কর্মীর বিরুদ্ধে অনেক ধরনের পত্রপত্রিকা লেখা হয়, অনেকগুলো লেখা হয় কিছু সত্য, আবার অনেকগুলো লেখা হয় যেটা মিথ্যা। আমি অনুরোধ করবো একটা অভিযোগ আসতে পারে, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একজন বড় সাংবাদিক, আপনি একটা কথা মনে রাখতে হবে, আপনার একটি কলমের লেখার মধ্য দিয়ে একটি পরিবারের একটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, নষ্ট হতে পারে, সমাজের কাছে সে হেয় প্রতিবিম্ব হতে পারে। এক অনুরোধ করবো আমি যদি মন্দ কাজ করি আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, কিন্তু আমি যদি মন্দ কাজ না করি আর আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের আমার নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে আপনার অন্তকে যাচাই করে সেটা আপনার লিখবেন। এটা আপনাদের জন্য আমাদের অনুরোধ। আপনাদের যেমন সমাজে সামাজিকভাবে একটি সম্মান আছে, আমরা যারা রাজনীতি করি আমাদেরও একটি সম্মান আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সন্তান আছে। একজন বললো যে মজদুবা এটা করছে, তার সাথে যদি আপনি যদি লেখা শুরু করেন মজদুবার যে পরিবার তাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস সেটা কই যাবে? সেটা আপনাদের কাছে অনুরোধ করবো যে এই দিকটা লক্ষ্য রেখে যেটা সত্যকে সত্য হিসাবে লিখবে, যে খারাপ তাকে ভালো লেখার জন্য আমরা বলবো। আমি যদি খারাপ কাজ করি আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, তবে সেটা যাচাই করে লিখবেন। আর আপনারা দীর্ঘদিন যারা এখানে সাংবাদিক বন্ধুরা, যেটা আমাদের প্রথম সালেহ যে বক্তব্য দিয়ে একটা কথা বলেছেন যে 16-17 বছর আগে ওনাদের সাংবাদিক জন্য যে আপনারা যে জমি দিয়েছেন তাদেরকে আমরা অনেককে পাই, এদিকে কিন্তু আমরা 16 বছর পেয়েছি। এরা আমাদের সাথে কাজ করেছে, তারা চেষ্টা করেছে যে আমাদের যে সংবাদগুলা আমাদের যে কার্যক্রম সেটা জাতির কাছে দেশে বিদেশে প্রচার করার জন্য। এই জন্য আপনার যদি কখনো আমাদের দল ইনশাআল্লাহ ভালো অবস্থায় আসে, আপনারা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা অনুরোধ করবো আপনারা আমাদের এই সাংবাদিক বন্ধুদের দিকে আপনাদের লক্ষ্য রাখবেন। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের যে আয়োজন এই মত বিনিময় এই অনুষ্ঠানের পরবর্তীতে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা উপরে আমরা দোতলায় আমরা আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছি, আপনারা সেখানে যাবেন ইনশাল্লাহ। আমরা একসঙ্গে আপনাদের সাথে নিয়ে খাওয়াবো। আজকের কথা ভেবে নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মরহুম ন্যাশনাল বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো বৈঠকে প্রিয় সাংবাদিক বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠান লগ্ন থেকে ঢাকা মহানগরী যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন আমরা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই যারা বিভিন্ন সময় বৃহত্তর ঢাকা মহানগরীকে নেতৃত্ব দিয়েছেন
এবং আমাদের আজকে হাঁটি হাঁটি পা করে এই পর্যায়ে ঢাকা মহানগর বিএনপি, তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম মির্জা গোলাম হাফিজ, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল নাসির হান্নান শাহ, মরহুম লেফটেন্যান্ট জেনারেল বীর শওকত আলী বীরোত্তম, মরহুম বীর মুক্তিযোদ্ধা সালিম হোসেন খোকা, মরহুম সাইদুর রহমান সাইদ, এবং আপনারা জানেন আমাদের চৌধুরী আমন এখন পর্যন্ত ঘুম আছে। তাছাড়াও গত জুলাই আগস্টের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আমাদের ঢাকা মহানগর বিএনপি থেকে 16 জন আমাদের সহকর্মীরা শহীদ হয়েছেন। তাদের নাম আমি উল্লেখ করে তাদেরকে স্মরণ করতে চাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ শাকিল, ইয়াসিন আহমেদ রাজ, মোহাম্মদ সালাউদ্দিন সুমন, শামসুল ইসলাম, মোহাম্মদ শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইসমাইল হোসেন রাব্বি, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান ইমরান, মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন, রেজাউল করিম, সাইফুল ইসলাম, রবিউদ্দিন আহমেদ রুম, আব্দুল মোতালেব মুন্না, মোহাম্মদ ইয়াকুব, সৈয়দ চৌধুরী। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যাতে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং অতিথিবৃন্দ, দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের মত বিনিময় সভার স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা শহরের সাবেক মেয়র, মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব মির্জা আব্বাস আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। এটা বাজে কটা বাজামনি আপনি এখানে আইতে পারবেন না তো, আপনি যা বলবেন না, আপনি কি ক্ষমতা আছে স্যার আসা? সুন্দর আছে, ম্যাডাম সুন্দর আছে। আমার মনে হয় খুব একটা জোর নাই এখন, বুঝছো? কথা বলে কম হবে। আমি একটু কথা বলি, কারণ ভালো রাখতে পারে, কারো খারাপ রাখতে পারে, যে সুরে বহুরূপে খারাপ রাখবে আমার কথাগুলো আর কারো ভালো রাখবে। দেশটা গণতান্ত্রিক, সুতরাং আমি কথা বলতেই পারি, আগে বলতে পারতাম না। সাংবাদিক ভাই আমাদের রবিন আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটা বিপজ্জনক অবস্থায় আমি আছি মনে করি। তো আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যে একটা কথা যখন বলি না, পুরো একটা লাইনের মধ্যে থেকে মাঝ থেকে কয়েকটি শব্দ নিয়ে নিজের মনের মাধ্যমে দিয়ে সাংবাদিক ভাইয়েরা এমনভাবে বিকৃত করে, অর্থাৎ আমার বক্তব্য অবস্থা শেষ। দয়া করে এই কাজটি করবেন না। আপনাদের আজকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের ছোট ভাইরা, আমাদের উত্তরসূরিরা, মজুর যারা এবং ঢাকা মহানগর কমিটি, আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অত্যন্ত একটা ভালো কাজ করে যেটা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে ঠিক আছে তো আমাদের ভালোই লাগলো, খারাপ হয়নি। আমি ধন্যবাদ জানাই তো আমি প্রথমেই একটা কথা দিয়ে শুরু করবো, সেটা হলো আমাদের আমার সবাই সালাম একটা বক্তব্য রয়েছে, বলেছেন নির্বাচনের কথা যে আমরা শুধু নির্বাচন চাচ্ছি, তারপর নির্বাচন দিলে বিএনপি ফল চলে যাবে। অনেকে ভাবেন, অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিলে কিন্তু ক্ষমতা আসবে। দেশবাসী ভাবে, সমস্ত রাজনৈতিক দল ভাবে,
যারা দেশ নিচ্ছে তারা ভাবে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা। আমরা কিন্তু এটা ভাবি না। আমরা চাই, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য, ভোট দেওয়ার অধিকারের জন্য আমরা 70টি বছর আন্দোলন করেছি। নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পলাতক জীবন কাটিয়েছে। আমার নিজের জীবনে বলবো, আমার পরিবারের মধ্যে আমার হয়েছিল 11 বছর জেল, আমার স্ত্রীর 16 বছর জেল, আমার ছোট ভাইয়ের 8 বছর জেল। এরকম বাংলাদেশের বহু নেতা কর্মীদের জেল হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা যে আন্দোলনটা করছি 17 বছর, এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই? যদি এভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি উপর থেকে কাজ শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে? নিচ থেকে শুরু হয়েছে, একের পর ইট গাঁথা হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করবো, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে, এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেমন, এটা যদি ভাবেন, এটা যদি ভাবেনই আপনারা, তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা দল? এটা কেন ভাবেন না? পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই, এখন নির্বাচন দিলে বিএনপি রিগ করবে সে অবস্থাও নেই। সুতরাং নির্বাচন দিলেই যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে বিএনপি নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে। ওখানে আপনাদের ভয়টা কেন? জনপ্রিয় একটা দল যদি ক্ষমতা যায়, আপনার অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে, যারা ভাবে তাদের উদ্দেশ্যে বলছি। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আগে বলে না, আমি বলছি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কত বড় অধিকার চায়। আমরা আদায় করেছি কত বড় অধিকার। আজকে আমার সামনে অনেকগুলো সংবাদ টেলিভিশন বোধহয় করা হবে, 30টা টেলিভিশন আছে, আমার সংবাদপত্র 40টার উপরে আছে। একটু ভেবে দেখেন তো, একটু চিন্তা করেন। অবশ্য আমাদের অনেকের তখন জন্ম হয় নাই। সকালবেলা ঘুম থেকে শুনি সমস্ত পত্রিকা বাতিল হয়ে গেছে, শুধু 4টি পত্রিকা চলবে: ইত্তেফাক, সংবাদ, মর্নিং নিউজ, বাংলার বাণী, এবং আমরা পত্রিকা খুলে দেখতাম এই পেপারে যেটা লেখা আছে, ওই পেপারে তাই লেখা আছে, মানে একই প্রিন্ট, একই রকম। সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে, কত বড় অধিকার কেড়ে নিয়েছে মানুষের। আজকে এই যে এত সাংবাদিক, এত সংবাদপত্র, এতে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে না? দেখেন তো একটু, প্রত্যেক সাংবাদিক একটা সংবাদপত্রে কাজ করেন, বেতনও পান, টেলিভিশনে হোক, পত্রিকা হোক। এই যে একটা সংস্কার, এটা কে করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু সংস্কারের কথা বলি আমরা। পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা সংস্কার না? কোনদিন ঘোষণা দিয়েছি আমরা? কোনদিন বলেছি? জিয়াউর কথা বলেছি আমি সংস্কারগুলো করবো, শুধু সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার। এক ভোট দিয়ে আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ স্থির হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমার কথা একটু এলোমেলো হতে পারে, সাজায় নিয়ে আমার একটু বার করে প্লিজ। দেশের পরিস্থিতি আজকে কেমন? আমার সাংবাদিক ভাই ভালো আছেন, কথা বলতে পারেন। কিন্তু একটা সময় ছিল, এই কদিন আগে, 5 আগস্ট আগে, এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেকেই, এই টেলিভিশনের মধ্যে অনেকে বলতে আমি বলবো 95%
সরকারের কথা বলতে চলতে বাধ্য হয়েছিল। আমি বারবার একটা কথা বলেছি, কথাটা আপনাদের অনেকেই বোধ হয় ভালো লাগে না কিংবা আমরা বলতে চান না। আমি বারবার বলেছি, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, বরাবর ছিল, এখনো আছে, কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সাংবাদিকের মালিক, সংবাদ মালিক যদি বলে দেয় কোন সাংবাদিকদের তোমাকে এরই করতে হবে, আওয়ামী লীগ যেটা বলে সেটা বলতে হবে, এরই করতে হবে, তো তার কি সাধ্য আছে কিছু করার? কিছু করার নেই। আমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে দেশটাকে, সংবাদপত্রের স্বাধীনতাকে, যে সাংবাদিকরা যেন তার আসল কথাটা জনগণের সামনে তুলে ধরতে পারে। প্রিয় ভাইরা, সংস্কার কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নেই, যতটুকু আগে করেন, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা নিয়ে নির্বাচন দেবেন। কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকে রেখে হাসিনা চলে গেছে, তার প্রেতাত্মারা সব রয়ে গেছে। আমার সামনে এখন 8 জনের নাম আছে, আমি আর বলবো না, সবাই সচিব হিসেবে আজকে মন্ত্রণালয়ে অবস্থান করছে। আবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কথার পরও, এত বিরোধিতার পরও মাত্র 2 দিন অথবা 3 দিন আগে সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে, এই কয়েকদিন আগে, আজকে কালকে অথবা পরশুদিন। এখন বাকশালের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনার কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এই যে আজকে বিবেক বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে, এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাইকে বলা যাবে না, এখন আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 5ই আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিবিড়, তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপি রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে 462 জন বিএনপি কর্মী মারা গেছে। তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পিছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। এই যে আমার কথা বলতে হচ্ছে, আমি এই কথাটা বলতে বাধ্য এই কারণে, 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটা একবারে ফ্রন্ট ফাইট অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গে বহু সহকর্মী 71-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে, প্রায় 3 লক্ষ শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কোথায় এভাবে কি হলো। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে, নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। যদি নতুন কোন সংবিধান লিখতে হয়, তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো, এটা তো লিখতে হবে। তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। আমি আগের বক্তব্য একবার বলেছিলাম, একজন খুব আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছেন, যিনি আমাদের আরেক ছোট ভাই, আমার তো প্রিয়,
উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, আমার ছাত্র ভাইদের পরিচালনা করার চেষ্টা করছেন। উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আমি বলেছিলাম যে সংবিধান একটি রাগ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। তা আমি বলবো আজকে যাদের যদি কেউ আমার ভুল হতে পারে, আর প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এসব কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি আপনাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি অন্তত এটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশে কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তা যে ধাঁচ, আজকে আমাদের ছাত্রবাদের কথাবার্তা যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে ৭১ সালে কি করলাম? আমার প্রশ্ন যে ৭১ সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনার অন্যায় করেছে, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি, প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথা কোনো মূল্য নাই। এককভাবে কোন মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে যাবে ঠিক হলো? আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি ৭১-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ ৭১-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় ৭১-ই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ শুদ্ধ হলো। তো এইভাবে দেশ সরা যায় না, এখন যেমন করতেছি এভাবে একটা দেশ সরা। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে, এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকটা আগুন লেগেছিল, জানেন কি এটা? ওই যে চিরাং সিপোর্টের বার্জের মতো আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে 7 দিন পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আর কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেবো। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, যদি আমি বলি আমি শেয়ার করবো, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিরক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি। এই বয়সটা আমাদের ছিল, এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স। আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে, এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হচ্ছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা 2 দিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, তোমাদের মতো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমরা মনে রাখতে হবে যে আমরা ওদের সুযোগ দিতে চাই না, কিন্তু দেবো না। আজকে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়,
কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়, বাবা হরিণের মার বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি এখন, আমাদের এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি হচ্ছে না, কামাকাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে এবং তারা আজকে এই যারা এখানে উপদেষ্টা বিন্দু আছেন তাদের সহযোগী হয়ে আছে, কারণ কেউ এই সচিব সেই সচিবের জিনিস আছে, সবাই কিন্তু আমরা ছিল, এরকম মাথা রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু অন্য কথায় আসি। যে বলতে বলছি ভাই, কথাবার্তা একটু সাদা গেছে লিখি, নাহলে কিন্তু খবর আছে আবার। তো এই আমাদের এই সালাম বলেছে শুধু ভাই, আবার কি জানি আরেকটি বলেছে আমাদের সাংবাদিকদের সঙ্গে আমাদের রিলেশনটা, এই রিলেশনের কথা। তো সাংবাদিকরা ভাই, যখন কোন সাংবাদিক, আপনার তো মনে আছে আমি ওয়ানের গ্রেপ্তার হয়েছিলাম না? কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? এটা আমার জানা আপনাদের, এটা হেডেন দেওয়ার দরকার নেই, কোন জায়গায় ভিতরে লিখে দিয়ে অনেক কথাগুলো বাস্তব। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে আমি অ্যারেস্ট নিয়ে গেল, আমি আমাকে স্যান্ডার করতে বলা হলো, আমি করি নাই। আমি বলি ঠিক আছে, আমি দুদুকে আমার এই করবো, আত্মসমর্পণ করবো। দুদুকে গিয়ে আমি আমার সংবাদ কি বলে সংবাদ জমা দিলাম। তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক, মির্জাবাদ গ্রেপ্তার হবে, কত মজার সংবাদ, সুতরাং ছাপতে হবে। আমি নামগুলো বলবো না, এখানে অনেকেই আছে। এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু। আমি সরি টু সে, প্রত্যেকটা আমি বলে দিতে পারি, বাই নেম বলতে পারি, এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত। আমি সবাইকে ধরেছিলাম, আমি একটা নাম বলতে পারি, আমি সবাইকে ধরেছিলাম, আটকে দিয়েছিলাম। ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে প্রশ্ন করলো, এমন একা লিখলো, ওয়ানের সময় সবাই ভাবলো খাই সেদিন আব্বাস কি জানি কত টাকার মালিক, 20,000 কোটি টাকা খুঁজে বাইরে বেরিয়ে গেল। আমার 20,000 কোটি টাকা আছে, টাকা বেরিয়ে গেল। তারপরেও না, একটা আমার বন্ধুর তথ্য যা করলো সে হারিয়ে গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সংবাদপত্র ভাইদেরকে বলবো এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবে। একজন লোকের চরিত্র হারানো না করাই হবে, যাতে একজন লোকের যেটা আমি কথা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে, এমন একটা সংবাদ দেবেন না, দিলে যাতে আমরা আমাদের নিজে বিপদ হয়ে ভালো কথা, কিন্তু পরিবার বিপদ হবে এমন সংবাদ না দেওয়াই হবে। ওই প্লটের কথা বললেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কাল শীতের প্লট দেয়, ওই সময় গিয়াস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক স্টেশনের প্রেসিডেন্ট, ওনারা রিকোয়েস্ট দেয় এবং আমি তখন সম্ভবত কমিশনার ছিলাম, আমিও গেছিলাম জায়গাটাতে শহীদ রাষ্ট্রপতি অনুষ্ঠান ওখানে। অতপর যখন সাংবাদিক ভাইরা আসেন আমার কাছে, থেকে আসছিল তো পরবর্তী পর্যায়ে সময় আমাদের 2-3 জন সাংবাদিক আমার কাছে আসে এবং তাদেরকে আমি খুব স্নেহ করতাম, সাংবাদিক সবাইকে আমি স্নেহ করতাম, কিন্তু তাদেরকে আমি তাদের কথা মতো রাজি হয়ে প্লটগুলো দিলাম। জানেন কি আজকে যে ব্যাপার, আমার বিরুদ্ধে মামলা কিন্তু এখনো চালু। আমি নেক্সট যে ডেট আমার আছে এই মামলা নেক্সট তারিখ আমি ধরে করবে, আমি আপনি আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই থাকবেন ওখানে। যে একটা কথা ভুয়া মামলা হতে পারে, 200 সাংবাদিক বোধহয় প্লট পেয়েছেন, 280 সাংবাদিক প্লট পেয়েছে, একা আমি আসামি, একা আমি প্লট দিয়েছি। যারা বেনিফিশিয়ারি তারা কেউ তো আসামি হয় নাই, আর যারা বেনিফিশিয়ারি তারা যখন দেখে যে এই মামলা আমাকে গ্রেপ্তার করা হলো, একটি কথা শোনাতে দেখেন, এই মামলা আগে করে হাজারে দিতে হয়, একটি কথা শোনাতে দেখা হয় না। তো ভাই, ওরা আমার কথাকে আসছিল যে আমাদের একটা
প্রোগ্রাম আছে আপনি যাবেন। আমি ওদেরকে খুব, আপনি জানেন আমি একটু ঢাকার মানুষ, তো সরি তো আমি খুব বিরক্ত হয়ে ওদেরকে রাগ করে কথা বললাম ভীষণভাবে। এই কথাগুলি বলছিলাম, এই কথাগুলি তোমার কথা ছিল এত কেন আসছো আর কথা বলেন। তা আমি ওদের নামগুলো আমি কানে কানে বলে দেবো তোমাদের, এখন না। তো যাই হোক, এখন তোমাদের যেটা কথা হলো যে সাংবাদিক এখনো প্লট পায় নাই, আমাদেরকে আমার প্লট দেওয়ার ক্ষমতা নেই এই মুহূর্তে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এমন করে যাওয়ার মধ্যে আসবে না যে সাংবাদিক প্লট দিবে, এটা বলে দিচ্ছে। এত সহজ না, এটার জন্য ভাই বুকের জোর লাগে, মনে সাহস লাগে। তো যাই হোক, আমি সবাইকে আবার অনুরোধ করছি যে দয়া করে একটা শেষ করি। প্রথমত, আন্দোলন 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবে না, কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তারা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন, আমরা অনুরোধ জানাবো আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন, এবং এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে। সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজনের ইশারায় কথা বলে, এই বাকশীলতা করে জাতিকে বিভক্ত করবেন না, এটা আমার সর্বশেষ অনুরোধ। আবারও বলছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল ৭১-এর ৩ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে এই সংবিধান চলে আসছে। যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আরে ভাই, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলতে উৎকৃত হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে করা দরকার সেটা করেন। আমরা আছি সঙ্গে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঘুমাইবো